তো বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আজকে হচ্ছে 13ই মে 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি এমসিকিউ ব্যাচের চতুর্থ ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির চতুর্থ ক্লাস। তো আমরা আজকে আলোচনা করব 32 ধারা থেকে। 32 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা। এখান থেকে আপনাদের প্রশ্ন আসার খুবই সম্ভাবনা রয়েছে। দেখেন, প্রথমেই আমরা পড়ি। দেখেন 32 ধারায় কি বলেছে। 32 ধারায় বলেছে যে বিচারিক ম্যাজিস্ট্রেটদের দণ্ড প্রদানের ক্ষমতা, এবং এখানে ব্র্যাকেটে লেখেন সাধারণ ক্ষমতা। সাধারণ ক্ষমতা, ব্র্যাকেটে লেখেন সাধারণ ক্ষমতা। বিচারিক ম্যাজিস্ট্রেটদের দণ্ড প্রদানের ক্ষমতা, কি ক্ষমতা লিখবেন? সাধারণ ক্ষমতা। এখন বিচারিক ম্যাজিস্ট্রেট কারা এটা আমাদের জানা দরকার। আমরা যখন ফৌজদারি আদালতের গঠন পড়েছিলাম, বা কম্পোজিশন অফ ক্রিমিনাল কোর্টস, বা ক্লাসিফিকেশন অফ ক্রিমিনাল কোর্ট, 6 ধারায় বলছে যে সুপ্রিম কোর্ট ব্যতীত দুইটা ফৌজদারি আদালত থাকবে, একটা হলো দায়রা আদালত, একটা হলো ম্যাজিস্ট্রেট আদালত। তারপর ম্যাজিস্ট্রেট দুই প্রকার, একটা হলো বিচারিক ম্যাজিস্ট্রেট, একটা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিচারিক ম্যাজিস্ট্রেট আবার 4 প্রকার। জেলা পর্যায়ে 4 প্রকার, মহানগর এলাকায় 2 প্রকার। জেলা পর্যায়ে 4 প্রকার কারা কারা আমি একটু মনে করে দেই। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 3, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 4। অর্থাৎ জেলা পর্যায়ে ওই 4 শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকে। অপরদিকে মহানগর এলাকায় বা মেট্রোপলিটন এলাকায় থাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 1, আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 2। তার মানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হলো কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট বলেন তো? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। অর্থাৎ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি গোপালগঞ্জে থাকে, তার নাম হলো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আর যদি উনি ঢাকা শহরে থাকে, তাহলে ওনার নাম কি? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এনাদের দুইজনের আরো একটা নাম আছে, সেটাকে বলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হলো, এই যে যে ম্যাজিস্ট্রেট যারা যারা আমরা শ্রেণী বিভাগ পড়লাম, এরা কি কি দণ্ড দিতে পারে। মানে এদের একটা লিমিট আছে, একটা সীমাবদ্ধতা আছে, যে এত বছরের বেশি কারাদণ্ড আর দিতে পারে না, বা এত বছরের বেশি অর্থদণ্ড আর দিতে পারে না। তো আমরা এই যে যে ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেটদের দণ্ড প্রদানের যে সাধারণ ক্ষমতা, এই ক্ষমতাটা আলোচনা করেছে ধারা 32। দেখেন, বিচারিক ম্যাজিস্ট্রেটদের দণ্ড প্রদানের ক্ষমতা, সাধারণ ক্ষমতা, ধারা 32। প্রথমে দেখেন বাম সাইডে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত। এনারা কি সাজা দিতে পারে দেখেন, আন্ডারলাইন করবেন, নিঃসঙ্গ বা নির্জন অবরোধ সহ সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড। নিঃসঙ্গ বা নির্জন অবরোধ সহ সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড? 5 বছর। এখন নিঃসঙ্গ বা নির্জন কারাবাস আসলে কি, এটা আমরা যখন দণ্ডবিধি পড়বো, দণ্ডবিধির 73 এবং 74 ধারায় বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তিকে কারাগারে রাখা হয়, তখন যদি তাকে কোনো প্রকার জনসাহচর্য ব্যতীত রাখা হয়, অর্থাৎ তারে একা একা রাখছে, একা একা রাখছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী যদি পড়েন, ওখানে বলা আছে যে ওনারে প্রায় ওই যে ভাঙার কাছে এক কারাগারে রাখতো, সে জায়গায় ওনারে একা একা রাখতো। নির্জন কারাবাস মানে, মানুষের মধ্যে থাকলে তো কথা টথা বললে এমনি একটু মন ভালো থাকে, একা একা রাখে মানে হচ্ছে কিসের জন্য? যাতে আরো কষ্ট বেশি পায়। তাহলে যখন কোনো ব্যক্তিকে একা একা রাখা হয় কোনো প্রকার জনসাহচর্য ব্যতীত, তাকে বলা হয় নিঃসঙ্গ বা নির্জন কারাবাস। তাহলে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালত বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নিঃসঙ্গ বা নির্জন অবরোধ সহ সর্বোচ্চ কারাবাস দিতে পারে কত? 5 বছর। এখন অনেকেই জিজ্ঞেস করেন যে স্যার, কারাবাস আর কারাদণ্ড কি এক কিনা? কারাবাসও যা, কারাদণ্ড তাই। জরিমানার কথা যদি আসে, দেখেন সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা বা অর্থদণ্ড। তাহলে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট আন্ডারলাইন করবেন, সর্বোচ্চ জরিমানা করতে পারে কত? 10,000 টাকা। এবং এই তানবিন শুনেন, তানবিন, নির্মল দাস বিশ্বাস শুনেন, জরিমানা আর ক্ষতিপূরণ এই দুইটা এক জিনিস না। জরিমানাকে বাংলা আর একটা প্রতিশব্দ হলো অর্থদণ্ড, আর অর্থদণ্ড বা জরিমানার ইংরেজি শব্দ হচ্ছে ফাইন, বুঝছেন? আর ক্ষতিপূরণের ইংরেজি শব্দ হলো কম্পেনসেশন, খরচের ইংরেজি শব্দ হলো কস্ট, বুঝছেন? এখন জরিমানা আর অর্থদণ্ড, এটা হলো, যদি এই 10,000 টাকা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট জরিমানা করে, এই 10,000 টাকাটা পাবে হলো রাষ্ট্র। কিভাবে বলেন? রাষ্ট্র। অর্থাৎ জরিমানার টাকাটা সবসময় পায় কে? রাষ্ট্র। বাট যদি এখানে ক্ষতিপূরণের কথা বলা থাকতো, তাহলে যদি আদালত বলতো নির্মল তুমি 10,000 টাকা ক্ষতিপূরণ দিবা, তাহলে নির্মল 10,000 টাকা ক্ষতিপূরণ দিলে এটা রাষ্ট্র পেত না, এই মামলা যে আর একটা পক্ষ আছে সেই পাইতো 10,000। বুঝছেন? আজকে থেকে মনে রাখেন, মাথায় গেঁথে রাখবেন যে ক্ষতিপূরণ পায় হলো কোন পক্ষ, আর জরিমানার টাকা পায় কে?
রাষ্ট্র। আর জরিমানার আর এক বাংলা কি? অর্থদণ্ড। ইংরেজিতে কি বলে? ফাইন। তাহলে আমরা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কারাবাস দিতে পারে কত? 5 বছর। আর অর্থদণ্ড কত? 10,000। এখানে ব্রাকেট, এখানে অবলিক দিয়ে লেখেন বেত্রাঘাত। বেত্রাঘাত, ওই যে 10,000 টাকার পাশে লেখেন বেত্রাঘাত। বেত্রাঘাত। এবং ব্র্যাকেটে লেখেন হুইপিং। WHIPPING। হুইপিং, WHIPPING। লিখছেন? এখন এটার অর্থ বুঝেন। তাহলে আমরা জানলাম প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কারাবাস দিতে পারে কত বছর? 5 বছর। সর্বোচ্চ কারাদণ্ড দিতে পারে কত? 5 বছর। সর্বোচ্চ কারাবাস যা, কারাদণ্ড তাই। আর সর্বোচ্চ জরিমানা কত? 10,000। বুঝছেন? এছাড়া উনি ইচ্ছা করলে কি দিতে পারে? বেত্রাঘাতও দিতে পারে। এখন একটা মজার জিনিস শুনেন, যে আমরা যখন দণ্ডবিধি পড়ব, দণ্ডবিধির 53 ধারায় বলা আছে যে অনুমোদিত সাজা। ওই অনুমোদিত সাজা দণ্ডবিধি 53 ধারায় অনুমোদিত সাজা আছে 5 প্রকার। সবার উপরে আছে মৃত্যুদণ্ড, তারপর আছে যাবজ্জীবন কারাদণ্ড, তারপর আছে কারাদণ্ড, তারপর আছে সম্পত্তি বাজেয়াপ্ত, তারপর আছে অর্থদণ্ড। অর্থাৎ বাংলাদেশে বর্তমানে এই 5 প্রকার সাজাই দেওয়া যায়। ওই 5 প্রকারের মধ্যে বেত্রাঘাত কিন্তু নাই। বুঝছেন? বেত্রাঘাত আগেই ছিল, এখন আর বেত্রাঘাত নাই। বেত্রাঘাত এখন বাতিল। বাট বেত্রাঘাত প্রদানের ক্ষমতা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের এখনো আছে। এখন যে জিনিসটা নিয়ে আপনাদের ঝামেলা বাঁধবে, যখন আমরা দণ্ডবিধি পড়বো, ব্যাখ্যাটা আগে দিয়ে দিচ্ছি, যে আপনার মনে হবে যে বেত্রাঘাত যদি অনুমোদিত সাজা নাই হয়, তাহলে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বেত্রাঘাত দিতে পারবে, এটা আবার আছে কেন? এটা আছে কেন? আমাদের ওই দণ্ডবিধির 53 ধারায় বেত্রাঘাত সাজাটা বাতিল করছে, কিন্তু এই ফৌজদারি কার্যবিধির 32 ধারায় ম্যাজিস্ট্রেটের বেত্রাঘাত দেওয়ার যে ক্ষমতা, এটা এখনো বাতিল করে নাই। এখন ব্যাপারটা কিরকম আমি একটু বলি, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরেন এইভাবে চিন্তা করেন যে আপনারা আমার সামনে অনলাইনে অফলাইনে যারা আছেন, ছেলে হন বা মেয়ে হন, আপনাদের খুব পছন্দের একটা ড্রেস, ধরেন আপনি যখন 7-8 বছর বয়স ছিলেন, তখন ওই ড্রেসটা আপনি পরতেন, এবং ওই ড্রেসটা এখনো আপনার আলমারিতে আছে বা ট্রাঙ্কে আছে। এখন ওই ড্রেসটা কি আপনার গায়ে এখনো হবে? হবে না, কিন্তু ভালোবেসে এখনো আপনি কি আপনার কাছে রেখে দিচ্ছেন। তার মানে বেত্রাঘাত এখনো অনুমোদিত সাজা না, কিন্তু ম্যাজিস্ট্রেটের দেওয়ার ক্ষমতা এখনো আছে। ওই ড্রেস আপনি এখনো পড়তে পারবেন না, কিন্তু ওই ড্রেসটা এখনো আপনার সংগ্রহে আছে। বুঝতে পারছেন? তাহলে যেহেতু এখনো বেত্রাঘাত বাতিল করে নাই, তো যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট বেত্রাঘাত প্রদান করতে পারে, অধিকাংশই দাগাবে কেউ বেত্রাঘাত দিতে পারে না, কারণ ওই দণ্ডবিধি জানে যে দণ্ডবিধিতে তো বেত্রাঘাত অনুমোদিত সাজা না। বাট অ্যাকচুয়ালি ফৌজদারি কার্যবিধির 32 ধারায় বেত্রাঘাত এখনো বাতিল করে নাই। সো বেত্রাঘাত দিতে পারে কোন শ্রেণীর আদালত? বুঝতে পারছেন কিনা? ধন্যবাদ। দেখেন, এই আখিনুর, বুঝছেন? আখিনুর, আপনার কাজ হলো, যারা বাসায় বসে পড়তে ইচ্ছা করে না, যারা আহ শুনতে মানে সময় নাই, অনেক কাজ, বা বই ধরলে ঘুম আসে, তাদের প্রাথমিক কাজ, আপনাদের প্রাথমিক যেটা করণীয় সেটা হলো, বাসায় বসে পড়েন আর না পড়েন, আপনারা তো সপ্তাহে যে 3 দিন এই জায়গা পড়ি, এই 3 দিন এই জায়গা আসবেন রেগুলার, এবং আস্তে আস্তে এই আশাটারে একটা নেশায় পরিণত করেন। তখন দেখবেন যে আমরা যদি পরীক্ষার আগে 6 মাস 1 বছর সময় পাই, এই সময়টা যদি লেগে থাকেন, আস্তে আস্তে বই যখন 2-3 খতম হবে, দেখবেন যে আপনার নর্মালি একটা ধারণা চলে আসছে যে কোন জায়গা কি আছে। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত দেখেন, নিঃসঙ্গ বা নির্জন কারা অবরোধ সহ সর্বোচ্চ আন্ডারলাইন করবেন 3 বছরের কারাদণ্ড। প্রথম শ্রেণী পার্থ কত? 5 বছর। আর ইনি পার্থ কত? ইনি পারে কত? 3 বছর। সর্বোচ্চ আন্ডারলাইন করবেন 5,000 টাকা জরিমানা। সর্বোচ্চ জরিমানা কত? 5,000। তাহলে ওই জায়গা ছিল 5-10, আর এই জায়গা হলো 3-5। তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালত দেখেন, সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড। ইনি কিন্তু নির্জন কারাবাস দিতে পারে না। যদি দেখেন, নির্জন কারাবাস পারে? পারে না। এবং 2,000 টাকা পর্যন্ত জরিমানা। তাহলে ইনি হচ্ছে কত? 2-2। 2-2। তাহলে আমরা যেটা জানলাম, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কে নির্জন কারাবাস দিতে পারে না, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট।
কে বেত্রাঘাত দিতে পারে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। কে নির্জন কারাবাস দিতে পারে? প্রথম এবং দ্বিতীয়। প্রথম এবং দ্বিতীয়। বুঝছেন? আমরা বিগত বছর প্রশ্নে চলে আসি। সো এই জিনিসটা 32 ধারা ভিভিআই, এবং আপনি মনে রাখবেন এটা হলো ম্যাজিস্ট্রেটদের দণ্ড প্রদানের কি ক্ষমতা? সাধারণ ক্ষমতা। আমরা আহ বিগত বছরের প্রশ্নে চলে আসি যে একজন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকার অর্থদণ্ড দিতে পারে? কত টাকা? 5,000। 2 নম্বর দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 32 ধারা অনুযায়ী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কত বছরের সাজা দিতে পারে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, কত টাকা? আচ্ছা, কারাদণ্ড বললে 5,000, 5 বছর। আর অর্থদণ্ড বললে 10,000। কয় বছর? 5 বছর 10,000। জি। তো সেম প্রশ্ন বারবার আসছে। আশা করি ইনশাল্লাহ পারবেন যে প্রথম শ্রেণী কত পারে, দ্বিতীয় শ্রেণী কত পারে, তৃতীয় শ্রেণী কত পারে। এবং যদি বলে যে ম্যাজিস্ট্রেটদের দণ্ড প্রদানের সাধারণ ক্ষমতা, তাহলে কত ধারা? দণ্ড প্রদানের সাধারণ ক্ষমতা বললেই ধারা 32। তো আমরা সেলফ প্র্যাকটিসে প্রশ্ন আপনারা, আমরা তো এখানে সব প্রশ্ন পড়ি না, বাট সেলফ প্র্যাকটিসের প্রশ্নগুলো আপনারা বাসায় যাই কি প্র্যাকটিস করেন? বাসায় যাই কি দেখছেন যে এই প্রশ্নগুলো আপনারা পারেন কিনা, বা কোনো প্রশ্ন নিয়ে আপনাদের কোনো মানে সমস্যা আছে কিনা? আচ্ছা, আমরা এখন চলে আসি বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের বিচার ও দণ্ড আরোপের ক্ষমতা। বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের বিচার এবং দণ্ড আরোপের ক্ষমতা, এটা আছে 29-এর গ এবং 33 ক। আচ্ছা, আপনারা একটা জিনিস কি লক্ষ্য করছেন, কি পান না? কেন? ও, আচ্ছা। বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের বিচার এবং দণ্ড আরোপের ক্ষমতা, আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, 32 ধারায় আমরা তো জানি বিচারিক ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সবাই। বাট 32 ধারায় কি কোনো জায়গায় বলছে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি সাজা দিতে পারে? আছে নাকি দেখেন তো। 32 ধারা আছে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী আর কি তৃতীয় শ্রেণী, কিন্তু চিফ চিফ স্যার কি সাজা দিতে পারে সেটা কিন্তু 32-এ বলে নাই। তাহলে চিফ স্যার কি সাজা দিতে পারে এটা আমি জানবো কিভাবে? এই জন্য আমার জানতে হবে 29 গ আর 33 ক। তো প্রথমত আমরা একটু পড়ি, দেখেন 29 গ ধারা অনুসারে, আন্ডারলাইন করবেন, হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে গোল দিবেন, সরকার কতিপয় অপরাধের বিচার করার জন্য কতিপয় বিচারিক ম্যাজিস্ট্রেটগণকে বিশেষ ক্ষমতা দিতে পারে। 29 গতে ম্যাজিস্ট্রেট বিচারের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা দিছে। বিচারের ক্ষেত্রে মানে সরকার বিচারের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা দিছে কয়েকজন ম্যাজিস্ট্রেটকে, যে তোমরা তোমরা হলো ভিআইপি, তোমরা এই ধরনের অপরাধের বিচার করতে পারবা, সাজা না, শুধুমাত্র কি বিচার করতে পারবা, এই ধরনের অপরাধের বিচার করতে পারবা। এই ক্ষমতাটা দিছে কত ধারায়? 29 গ। 29 গ ধারায় এই বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ কোন কোন ধরনের, আন্ডারলাইন করবেন, কোন কোন ধরনের অপরাধ বিচার করতে পারে সেটা 29 গ ধারায় আলোচনা করা হয়েছে। উনি কি কি বিচার করবে সেটা 29 ধারায় বলেছে। বিচার শেষে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ কত বছর পর্যন্ত কারাবাস দিতে পারে সেটা বলছে 33 ক। বুঝেন কিনা? কি কি বিচার করতে পারবে এই ক্ষমতাটা দিছে কততে? 29 গ। আর কি কি সাজা দিতে পারবে এটা বলছে কত? 33 ক। আমরা অধিকাংশ এই 29 ক এবং 33 ক এই ধারাটা নিয়ে আমরা মোটামুটি হজবরল পাকিয়ে ফেলি। 29 গ 33 ক বুঝি না। আবার বলবো তাই? হ্যাঁ, আরো অনেকবার বলবো, দেখেন। তো আমরা একটু পড়ি আগে, দেখেন। 29 গ ধারায় সরকার, আন্ডারলাইন করবেন, সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে, আন্ডারলাইন করবেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা যে কোনো অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে গোল দিবেন যে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড তা ছাড়া, যে অপরাধের সাজা মৃত্যুদণ্ড তা ছাড়া অন্য সকল ধরনের অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারে। অর্থাৎ এই কথাটার অর্থ কি? 29 গতে আদালত 29 গয়ের 2টা পার্ট। প্রথম পার্টে বলছে 29 গতে সরকার বিশেষ ক্ষমতা দিবে হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে দিচ্ছে, চিফ জুডিশিয়াল রে দিচ্ছে, অতিরিক্ত চিফ জুডিশিয়াল রে দিচ্ছে। কোন কোন এই তিনজন বলছে যে তোমরা এই তিনজন মৃত্যুদণ্ড ছাড়া সকল অপরাধের বিচার করতে পারবা।
তাহলে মৃত্যুদণ্ড বলছে যে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের বিচার তোমরা করতে পারবা না, বাট মৃত্যুদণ্ড ছাড়া অন্য যে অপরাধ আছে সকল অপরাধের বিচার করতে পারবা। তাহলে মৃত্যুদণ্ডর পরে সর্বোচ্চ সাজা কি বলেন? যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে যদি বলে যে 29 গ ধারায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দিছে সর্বোচ্চ কোন ধরনের অপরাধের বিচার করার? যাবজ্জীবন কারাদণ্ড। বুঝেন কিনা? কারাবাস বা কারাদণ্ড একই কথা, জি। ইমপ্রিজনমেন্ট, লাইফ ইমপ্রিজনমেন্ট। তো এখন আহ যে জিনিসটা এখানে খেয়াল করেন, এখানে একটা জিনিস দেখেন। আমরা জানি চিফ মেট্রোপলিটন কি হয়েছে? হ্যাঁ, দরজাটা তো খুলে গেছে, এটা কমন সেন্স, একটু লাগাই দেন। দেখেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানে ওনার সাথে আছে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হলে আছে কি? অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বাট এই জায়গায় দেখেন কারে ক্ষমতা দেয় নাই বলেন তো? না, ওটা পরে নাকি, ওটা পরে না, দেখেন একটু দেখেন। এই জায়গা চিফ জুডিশিয়াল আছে, অতিরিক্ত চিফ জুডিশিয়াল আছে, বা চিফ মেট্রোপলিটন আছে, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কি আছে? নাই। তাহলে আমাদের এমসিকিউ পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে 29 গ ধারায় কারে বিশেষ ক্ষমতা দেওয়া হয় নাই? অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আচ্ছা, এরপরে আমরা চলে আসি যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে যে অপরাধের শাস্তি, এটা একটু আন্ডারলাইন করেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে যে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের অধিক কারাবাস, সেই সকল অপরাধ ব্যতীত অন্য সকল অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারে। এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটকে বিচার করার ক্ষমতা দিচ্ছে যে তোমরা পারবা যে অপরাধের সাথে যে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, যে অপরাধের সাজা যাবজ্জীবন কারাদণ্ড, বা যে অপরাধের সাজা 10 বছরের বেশি, এই তিনটা অপরাধ ছাড়া অন্য সকল অপরাধের বিচার তুমি করতে পারবা। তাহলে এই তিনটা ছাড়া আর অপরাধ কি থাকে? 10 বছরের নিচে কারাদণ্ডযোগ্য কোনো অপরাধ। তাহলে আপনি আজকে থেকে মনে রাখবেন যে 29-এর গয়ের অংশ কয়টা? তিনটা। প্রথমে ক্ষমতা দিছে বিশেষ ক্ষমতা বিচারের ক্ষেত্রে 3 জন রে, পরে ক্ষমতা দিছে কয়জন রে? 2 জন। প্রথমে 3 জন কারা কারা? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ওনাদের বলেছে যে আপনারা মৃত্যুদণ্ড ছাড়া যে কোনো অপরাধের বিচার করতে পারবেন। এবং দ্বিতীয়তে বিশেষ ক্ষমতা দিছে কয়জন রে? 2 জন রে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। ইনাদের বলছে যে আপনারা মৃত্যুদণ্ড বিচার করতে পারবেন না, যাবজ্জীবন কারাদণ্ড বিচার করতে পারবেন না, 10 বছরের বেশি কারাদণ্ডযোগ্য অপরাধ বিচার করতে পারবেন না। এই তিনটা ছাড়া অন্য সকল অপরাধের বিচার আপনি করতে পারবেন। বুঝছেন? এখন ভাই, এনরা বিচার যাই করুক না কেন, এতক্ষণ কিন্তু দণ্ড দেওয়ার কথা পড়ি নাই, এতক্ষণ কি পড়ছি? কি বিচার করতে পারবে। এখন ওনরা বিচার যাই করুক না কেন, ওনরা সর্বোচ্চ কি সাজা দিতে পারবে এটা বলছে 33 ক। কত বলেন? 33 ক। 33 কতে বলেছে যে এনরা, এই সবাই উপরে 3 জন আর 2 জন, এনরা যাই বিচার করুক না কেন সর্বোচ্চ সাজা দিতে পারবে 7 বছর। কত বছর বলেন? 7 বছর। একটু পড়ি দেখেন। এখন প্রশ্ন হলো, 29 গ ধারায় বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা যে কোনো অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি ধরনের শাস্তি দিতে পারবে তা 29 গ, 31 বা 32 ধারায় বলা হয়নি। 29 গ ধারায় বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত এই ম্যাজিস্ট্রেটগণ কি ধরনের দণ্ড দিতে পারে সেটা 33 ক ধারা অনুসারে নির্ধারণ করতে হবে। কত ধারায়? 33 ক। এবং 33 ক ধারায় বলা হয়েছে 29 গ ধারায় বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 7 বছরের অধিক কারাদণ্ড ছাড়া আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে। কি কি পারে? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 7 বছরের অধিক কারাদণ্ড ছাড়া আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে। তাহলে একটা মজার জিনিস দেখেন, যে চিফ স্যার যদি যাবজ্জীবন, ধরেন ডাকাতির শাস্তি, ডাকাতি করার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, বলেন তো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এটা বিচার করতে পারবে কিনা? বিশেষ কথা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তো মৃত্যুদণ্ড ছাড়া সকল অপরাধের বিচার করতে পারে, তাহলে ডাকাতির অপরাধের বিচারও সিজিএম করতে পারবে। বাট উনি সর্বোচ্চ সাজা দিতে পারবে কত? বুঝছেন? আবার হুম বললাম যে ডাকাতির সর্বোচ্চ সাজা হলো যারা ডাকাতি করে তাদের সাজা হলো যাবজ্জীবন কারাদণ্ড। এখন এই ডাকাতির অপরাধের বিচার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করতে পারবে কিনা?
পারবে স্যার। বলেন। আপনি গুলাই ফেলতেছেন, মনোযোগ দেন। 29 গত বলছে কি কি বিচার করতে পারবে, আর বিচার করার পরে কত সাজা দিতে পারবে সেটা বলছে 33 ক। তা আপনি এইভাবে চিন্তা করেন যে ডাকাতির সাজা যাবজ্জীবন কারাদণ্ড। 29 গতে পড়ছে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এরা মৃত্যুদণ্ড ছাড়া সকল অপরাধের বিচার করতে পারবে। তাহলে ডাকাতির সাজা যাবত মৃত্যুদণ্ড না, তাহলে ডাকাতির অপরাধের বিচার ওনরা করতে পারবে। বুঝছেন? এখন হুন্ডা বিচার করে সর্বোচ্চ কি সাজা দিতে পারবে সেটা বলছে 33 কতে। সর্বোচ্চ সাজা কত? 7 বছর। মানে উনি যদি যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের বিচারও করে, ওনার সাজা দেওয়ার ক্ষমতা কত? 7 বছর। বুঝেন নাই বোধহয় আপনার। ওই বলতেছে যে তুমি রান্না অনেক প্রকারের খাবারই করতে পারবা, কিন্তু খাইতে পারবা মতে 7 প্রকার। বুঝছেন? মানে আপনারে বললো যে তুমি এই নির্দিষ্ট একটা রান্না ছাড়া সকল প্রকারের রান্না করতে পারবা, কিন্তু খাইতে পারবা কয় প্রকার? 7 প্রকারের খাবার খাইতে পারবা, এর বেশি তুমি পারবা না। তো তার মানে চিফ স্যাররে বলছে যে আপনি মৃত্যুদণ্ড, দণ্ডবিধিতে মাত্র 10টা অপরাধের সাজা মৃত্যুদণ্ড। এই 10টা অপরাধ ছাড়া আপনি সকল অপরাধের বিচার করতে পারবেন, কিন্তু বিচার আপনি যাই করেন না কেন সাজা দিতে পারবেন সর্বোচ্চ কত? সুতরাং 29 গ এবং 33 ক ধারা একসাথে পড়লে বলা যায় উপর উল্লেখিত বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ বল দিবেন সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড দিতে পারে। বুঝছেন? এখন এখানে একটা টেবিল আছে, দেখেন এই টেবিল অলরেডি আমরা পড়ে ফেলেছি। সেটা হলো যে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, এখানে চিফ মেট্রোপলিটন আছে, চিফ জুডিশিয়াল আছে, অতিরিক্ত চিফ জুডিশিয়াল আছে। আর এই যে যে অপরাধের বিচার করতে পারে, মৃত্যুদণ্ড ছাড়া সকল অপরাধের বিচার করতে পারে, আর সাজা দিতে পারে সর্বোচ্চ কত? 7 বছর। অপরদিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা যে কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এনরা সর্বোচ্চ বিচার করতে পারে কত বছর কারাদণ্ডযোগ্য অপরাধ? 10 বছর। বাট সাজা দিতে পারে কত? 7 বছর। বুঝছেন কিনা? এ মিলন, 29 গ আর 33 ক এর মধ্যে পার্থক্য কি বলেন? এই তপন সরকার, আপনি সারাদিন আমারে খোঁজ দেন, সকাল 6টার সময় টেক্সট দেন স্যার আজকে ক্লাস হবে কিনা, 4টার সময় বলেন স্যার আজকে ক্লাস হবে কিনা, আর শেষ পর্যন্ত ক্লাসে আপনি আসেন না। এখন করতেছেন অনলাইনে। ক্লাস হবে কিনা আমি সকালে বলে দিছি না, আপনাদের ওই গ্রুপে বলা আছে যে ক্লাস হবে কিনা। আর ক্লাস হবে কিনা মনে রাখবেন, আমার তরফ থেকে যদি কোনো নোটিশ না আসে তার মানে ক্লাস হবে নাকি? ক্লাস তো রেগুলার হবে, আর যদি কোনো নোটিশ থাকে তাহলে হইলো ওই দিন ক্লাস হবে না। আর আমার একটা বিবেক বুদ্ধি আছে, আপনারা যারা অনেক দূর থেকে আসেন, এই জায়গা তো দূর থেকে খুব বেশি নাই, যে দূর থেকে যারা আসে তাই মিনিমাম 2-3 ঘন্টা আগে আমি ডিসিশন দিই যে আজকে ক্লাস হবে না। কিন্তু আপনি সারাদিন ধরে খোঁজ নিয়ে আপনার ক্লাসে পাই না তখন। দেখেন, যাই হোক। তো দিন মোহাম্মদ সাহেব বলেন, একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সাধারণ, সবাই শুনেন মনোযোগ দিয়ে কি প্রশ্ন করি। একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সাধারণ ক্ষমতা বলে কি সাজা দিতে পারে সর্বোচ্চ, আর বিশেষ ক্ষমতা বলে কি সাজা দিতে পারে সর্বোচ্চ, বলেন। কত দাঁড়ায়? 32 দাঁড়ায়। আর আপনারা একটু মাথায় ঢুকান যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের দুইটা ক্ষমতা, একটা হলো সাধারণ ক্ষমতা আর একটা হলো বিশেষ ক্ষমতা। সাধারণ ক্ষমতা বললে ধারা কত? 32। আর বিশেষ ক্ষমতা বললে 33 ক। সাধারণ ক্ষমতা বলে সাজা দিতে পারবে তানভীর সাহেব কত বছর? 5 বছর, 32 ধারায়। আর বিশেষ ক্ষমতা বলে নির্মল 7 বছর, কত ধারায়? 33 ক। বুঝছেন? আচ্ছা, ধন্যবাদ। এখন এই জায়গা আমাদের এখানে একটা আপিলের একটা বিধান বলছে, এই বিধান এখন না পড়লেও হবে, এটা আমরা সামনে যখন আপিলের চ্যাপ্টার পড়বো তখন পড়বো, বাট আপাতত হ্যাঁ।
এটা বলেন না, কি কি স্মরণ বিচার করতে পারে? প্রথমত আপনি আগে কি পড়ছেন, আর আগের যা যা পড়ছেন মনে করবেন যে সব ভুলে গেছি। এখানে যা পড়াচ্ছি সেই আঙ্গিকে পাবেন। আমি তো একবার বললামই যে বিচার কি কি করতে পারবে, সেটা বলছে 29 গতে। ওই তিনজন মৃত্যুদণ্ড ছাড়া সবকিছু করতে পারে। আর পরের দুইজন প্রথম শ্রেণী বা মেট্রোপলিটন, ওনারা সর্বোচ্চ বিচার করতে পারে 10 বছরের। আর প্রথম তিনজন আর পরের দুইজন, এরা যাই বিচার করুক না কেন 29 গতে সর্বোচ্চ সাজা দিতে পারে 33 গতে কত বছর? 7। বুঝছেন দিনেশ? দিনেশ এতটা বোঝে আর এয়া বোঝে না, এত আমি বুঝতে মানে এত মাথায় বিশ্বাস হয় না, আপনি ভাব ধরে থাকেন। দেখেন, আচ্ছা, এখন আপিল কারে বলে দেখেন। এই ইসমাইল কথা শুনেন, ও দেখেন কা আপিল শুনেন, বলেন তো যে যুগ্ম দায়রা জজ, মিলন বলেন, যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ কত বছর সাজা দিতে পারে, কত ধারায়? কত ধারায়? 31। 31-এর 3। 31-এর 3। এখন শুনেন, আমাদের ফৌজদারি কার্যবিধির 408 ধারায় বলেছে যে যুগ্ম দায়রা জজ যদি 5 বছর পর্যন্ত সাজা দেয় তাহলে আপিল হবে দায়রা জজের কাছে। আর যুগ্ম দায়রা জজ যদি 5 বছরের বেশি সাজা দেয় তাহলে আপিল হবে হাইকোর্টে। বুঝলেন কিনা? যুগ্ম দায়রা জজ কয় বছরের সাজা দিলে দায়রা জজের আপিল হবে? 5 বছর। আর 5 বছরের বেশি দিলে হাইকোর্টে হবে। বুঝছেন? কিন্তু এই কথাটা পরে পড়ানোর কথা, বাট আপাতত কেন বলতেছি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যাই সাজা দেখ না কেন সর্বদা আপিল হবে দায়রা জজের কাছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ সাজা কত দিতে পারে? 7 বছর। তাহলে 7 বছর দিলেও আপিল কার কাছে? দায়রা জজ। কিন্তু যুগ্ম দায়রা জজ যদি 7 বছর দিত, হাইকোর্ট। বুঝছেন? তাহলে যুগ্ম দায়রা জজ, হ্যাঁ হ্যালো, স্যার, আমার ছোট একটা প্রশ্ন ছিল স্যার। থাকলে এখানে টেক্সটে বলবেন স্যার প্রশ্ন আছে। আচ্ছা বলেন, প্রশ্ন করেন। স্যার, প্রশ্ন হচ্ছে যে, যুগ্ম দায়রা জজ 5 বছরের অধিক, তাহলে 5 বছর অধিক বলতে বেশি স্যার। হ্যাঁ আর বেশি। 5 বছরের, জি স্যার, হ্যাঁ বলেন, প্রশ্ন করেন। বলছি যুগ্ম দায়রা জজ 5 বছর অধিক, অর্থাৎ বেশি অধিক অর্থাৎ বেশি। আর অনধিক বলতে কি, ওই 5 বছরের নিচে স্যার, কিংবা 5 বছরের মধ্যে। আপনার প্রশ্ন স্যার, কি এই বেশি আর অনধিক নিয়ে? হ্যাঁ, অধিক আর অনধিক নিয়ে স্যার। তা প্রশ্ন প্রথমত এইটুক মনে রাখেন যে, এই কথা বলেন না, শুনেন, 5 বছর যুগ্ম দায়রা জজ যদি 5 বছর পর্যন্ত কারাদণ্ড দেয় তাহলে আপিল হবে দায়রা জজের কাছে। পাঁচ জি, বছরের বেশি দিলে হাইকোর্টে। এইটুক বুঝেন। জি স্যার। আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যাই দেখ না কেন আপিল হবে কার কাছে? দায়রা জজ। এই তো দাঁড়া কথা। দাঁড়া দাঁড়া স্যার। জি স্যার, ওই অধিক আর অনধিক বুঝতে চাচ্ছিলাম স্যার। আচ্ছা, অনধিক মানে হলো, যদি বলে অনধিক 5 বছর, অনধিক 10 বছর মানে হলো সর্বোচ্চ 10। অনধিক সর্বোচ্চ, নট মোর দেন, একই কথা। অনধিক সর্বোচ্চ আর নট মোর দেন এক কথা। বুঝছেন? আর জি যদি স্যার। বলো অনন্য, অনন্য মানে হলো সর্বনিম্ন। অনন্য সর্বনিম্ন, নট লেস দেন, একই কথা। অনন্য 5 মানে হলো সর্বনিম্ন 5, আরো বেশি হতে পারে। আর যদি বলো অনধিক 5, তার মানে হলো সর্বোচ্চ 5, এর বেশি হবে না। না। বুঝলেন? হুম। জি স্যার। আপনার নাম যেন কি ভাই? স্যার, আমার নাম শফিকুল জামান স্যার, নড়াইল কালিয়া স্যার। আচ্ছা, নরাল কালিয়া। আপনি জি স্যার। এরপরে প্রশ্ন থাকলে ওই এখানে আমাদের যে চ্যাট বক্স আছে, টেক্সট বক্স আছে, ওই জায়গায় বলবেন যে স্যার প্রশ্ন আছে। তখন আমি জি স্যার, আপনারে আমি প্রশ্ন বুঝতে করবো যে পারতেছি না। প্রশ্ন করেন। বুঝছেন? জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। তো তাহলে আহ, যে জিনিসটা আমাদের এখানে আমি বলতেছিলাম সেটা হলো যে আপনি মাথায় রাখেন আপিলের বিষয়টা আমরা পরেই পড়বো। বাট ওই যুগ্ম দায়রা জজ 5 বছর পর্যন্ত দিলে আপিল হবে দায়রা জজের কাছে, 5 বছরের বেশি দিলে হাইকোর্ট। বাট যেটা ব্যতিক্রম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি 7 বছরও দেয় তবুও আপিল হবে কার কাছে? দায়রা জজের কাছে। এইটুকু মনে রাখেন। আচ্ছা, এখন আপনাদের আমার সামনে যারা আছেন, কোনো প্রশ্ন আছে? এতক্ষণ পর্যন্ত যা পড়াইলাম কোনো প্রশ্ন আছে কিনা বলেন।
অনলাইন অফলাইনে সবাই মিলে? কোনো প্রশ্ন আছে? প্রশ্ন কিন্তু থাকা উচিত ছিল, নাই কেন? স্যার হ্যাঁ, ধন্যবাদ। শাকিল বলছে যে স্যার এই জায়গায় উনি সাজা দিতে পারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 7 বছর, কিন্তু অর্থদণ্ড কত দিতে পারে? অর্থদণ্ড আইনে যা আছে তাই। আইনে মানে হলো ধরেন ওনার কাছে যেটা যৌক্তিক মনে হয়। অর্থদণ্ড ধরেন আমরা চুরির 379 ধারায় বলছে যে সাজা 3 বছর, অর্থদণ্ড বহু। এখানে অর্থদণ্ডের কোনো অ্যামাউন্ট বলে নাই, তাহলে উনি যা খুশি তাই দিতে পারে, তবে অত্যাধিক হবে না। এখন একটা গরু চুরি করছে, একটা ছাগল চুরি করছে 20,000 টাকা দাম বা 25,000 টাকার দাম, এখন অর্থদণ্ড যদি 1 লাখ দেয় তাহলে তো হবে না। বুঝছেন এটা? তার মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অর্থদণ্ডের কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা নাই। বুঝছেন? হ্যাঁ বলেন, নির্মল বলেন। কোথায় প্রশ্ন আছে? আচ্ছা ধন্যবাদ। প্রথমত, ওই জিনিস কি আমরা এখন পড়তেছি? আপনি ওই জায়গায় এখন গেলেন কেন? হ্যাঁ, মনে নাই তাহলে যখন মনে উঠবে, যখন ওই এই পড়া থামাবো তখন করবেন ওই টপিকে। বুঝছেন? আপনি স্যার এই টপিক পড়াচ্ছি, যদি ওই টপিকে পড়ে থাকেন তাহলে আমি যা পড়াচ্ছি ওই জিনিস আপনার মাথায় এতক্ষণ ঢোকে নাই। বুঝছেন তো? প্রশ্ন যার যার আছে, সমস্যা নাই, আপনারা আস্তে আস্তে শিখবেন। প্রশ্ন যার যার আছে, যখন আমি আমার এক টপিক একটা পড়ানো শেষ তখন আমি নিজেই বলি যে যার যার প্রশ্ন আছে করেন, তখন প্রশ্ন করবেন। বুঝছেন? জি আর স্যার স্যার যখন যেটা পড়াচ্ছি সেই টপিকের মধ্যে থাকবেন, অন্য কিছু চিন্তা করলে বর্তমানটা কিন্তু আপনি বুঝবেন না। হ্যাঁ বলেন, শেখ ফারজানা। স্যার এই যে 29 ধারায় বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ওই যে ম্যাজিস্ট্রেটগণ হুম। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 7 বছরের অধিক কারাদণ্ড দিছে স্যার এখানে, এই যে আমার বইটায়। 7 বছরের অধিক কারাদণ্ড ব্যতীত, তাই বলছে দেখেন। এখানে ব্যতীত নাই স্যার আমার বইতে, এই জন্য প্রশ্নটা করলাম স্যার। আচ্ছা, আপনার এই বই জায়গা দিয়ে কপি দিয়েন। কোন লাইন? এই যে আমার স্ক্রিনে আছে, লাইনের সাথে মিলে? আরেক আহ, এই যে এই লাইন কিনা ফারজানা? এই যে হ্যাঁ হ্যাঁ স্যার এইটা। আচ্ছা, এই যে এটা দেখেন, হ্যাঁ। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 7 বছরের অধিক কারাদণ্ড, পরের লাইনে পরের শব্দ ছাড়া দেখেন। হ্যাঁ ছাড়া ব্যতীত, জি স্যার। বুঝছেন? হ্যাঁ এবার বুঝছেন? তাহলে 7 বছরের অধিক স্যার। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 7 বছরের অধিক ছাড়া, মানে সাত ছাড়া বলতে বোঝাচ্ছে এইগুলা পারে না, এইগুলা ছাড়া অন্য কিছু পারে, আর অন্য কিছু বললে 7 বছরের নিচে। বুঝছেন? জি জি স্যার। আচ্ছা, নির্মল চন্দ্র রায় কি যেন প্রশ্ন করলেন, তফসিল কয়টা? কি না, উত্তর দিয়েই দিই, বলেন কি বলছেন। আর তফসিল 5টা, যদি বলে বলবৎ আছে কয়টা, উত্তর হবে 4টা। চারটা। ধন্যবাদ। এই আপনাদের আর কোনো প্রশ্ন আছে? আপনাদের তরফের থেকে আমি প্রশ্ন করে দিই, দেখেন আপনারা তো প্রশ্ন করেন নাই, প্রশ্ন করবেন সব সময়। প্রশ্নটা হলো যে আপনারা কেউ জিজ্ঞেস করেন না যে স্যার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওনরা তো মৃত্যুদণ্ড ছাড়া সকল অপরাধের বিচার করতে পারে, কিন্তু ওনাদের সাজা দেওয়ার ক্ষমতা তো কত? 7 বছর। তাহলে অনেক অপরাধ হইতে পারে যে যাবজ্জীবন কারাদণ্ড যোগ্য অপরাধ, এখন ওনার যদি মনে হয় যে সাজা যাবজ্জীবন কারাদণ্ডই দেওয়া দরকার, 7 বছর সাজা দিলে কম হয়ে যাচ্ছে, তাহলে ওনার এই মুহূর্তে করণীয় কি? উনি তো নিজে সাজা দিতে পারতেছেন না, তখন উনি কি করবে? এই প্রশ্ন কি আমার মনে হয় আসে নাই? আচ্ছা দেখেন, তখন এই মামলা উনি দায়রা জজের কাছে হস্তান্তর করে দিবে যে আমি যা করার করছি, এখন আপনি সাজা দেন। বুঝতে পারছেন? অর্থাৎ ওনার যদি মনে হয় যে সাজা দেওয়া, আরো বেশি দেওয়া সাজা দেওয়া দরকার, আমি যা দিব সেটা সাফিসিয়েন্ট না, তাহলে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হইলে এটা স্থানান্তর করবে কার কাছে? দায়রা জজের কাছে। আর দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হইলে পাঠাবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। বুঝছেন? আচ্ছা, এই যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে দায়রা জজের কাছে পাঠাবে, এই কথাটা বলছে ফৌজদারি কার্যবিধির 347 ধারায়। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে আরো বেশি সাজা দেওয়া দরকার, তাহলে দায়রা জজের কাছে পাঠাই দিবে কত ধারায়? 347 ধারায়, 347। এবং দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আমরা জানি, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কারাদণ্ড দিতে পারে 3 বছর, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিতে পারে কত? 2 বছর। বাট ওনারা যদি মনে করে
যে ওনাদের বিচারের দণ্ড দেওয়ার ক্ষমতা তো এই, বাট আরো বেশি সাজা দেওয়া দরকার, তাহলে ওনরা ওই মামলাটা বদলি করে দিবে সিজিএম এর কাছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, 349 ধারায়। কত ধারায়? 349 ধারায়। হ্যাঁ বলেন। দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বিশেষ ক্ষমতা নাই। দরকার নাই, ওনারা যে ক্ষমতাই থাক। আপনি দেখবেন যে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলে বলছে, দ্বিতীয় তফসিলের 8ম কলমে বলছে যে কোন কোন ম্যাজিস্ট্রেট বিচার করতে পারে। ধরেন ওই জায়গায় বলা আছে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট চুরির মামলা বিচার করতে পারে। চুরির মামলা ধরেন 380-তে সাজা কত? 3 বছর। 380-তে সাজা 7 বছর। বাট দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি বিচার করে উনি সাজা দিতে পারবে কত? 3 বছর। আর ওনার যদি মনে হয় যে না আরো বেশি সাজা দেওয়া দরকার, তাহলে উনি ওই মামলাটা ট্রান্সফার করে দিবে 349 ধারায়, কার কাছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বুঝছেন? আচ্ছা, আমরা বিগত বছরের প্রশ্নে আসি। আম, সরকার বিশেষ ক্ষমতা অর্পণ করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত মেয়াদের কারাদণ্ড দিতে পারে? সরকার বিশেষ ক্ষমতা অর্পণ করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কত সাজা দিতে পারে? 7 বছর। আর বিশেষ ক্ষমতা না দিলে? 5 বছর। বিশেষ ক্ষমতা না দিলে 5 বছর। সেলফ প্র্যাকটিসে অনেকগুলা প্রশ্ন আছে, এগুলা গুরুত্বপূর্ণ, পড়ে নিয়েন। বিশেষ করে 2, 3, 4, 5 এগুলা সবই গুরুত্বপূর্ণ, বিস্তারিত পড়তেছি না। যদি কারো প্রশ্ন থাকে আমারে অবশ্যই জিজ্ঞাসা করবেন। যেটা গুরুত্বপূর্ণ সেটা একটু পড়ি, দেখেন একেবারে সব শেষেরটা। যাবজ্জীবন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যাবজ্জীবন কি দিতে পারে? আপনারে প্রথমত এই জায়গা কি আর বলবো আমি আর, ব্যতীত আপনি তো আগের চিন্তা ভাবনায় আছেন। 29 গ মানে ওনার বিচারের ক্ষমতা, আর 33 ক মানে কি দণ্ড দেওয়ার ক্ষমতা। কথা শেষ। ওই জায়গায় পড়ে থাকেন কে? উনার যদি মনে হয় 7 বছরের বেশি সাজা দেওয়া দরকার, উনি মামলা ট্রান্সফার করে দিবে দায়রা জজের কাছে 347 ধারায়। এ দিনেশ, মক্কেলের কাছ থেকে টাকা নিয়ে আসছে, বোঝা কিন্তু সহজ। তা আপনি সেই কঠিন কাজ করিয়া আর এই পারতেছেন না, এখন তো আমি বিশ্বাস করি না। আচ্ছা দেখেন, আর কথা বলবেন কম, কাজ করবেন বেশি। বুঝছেন? আপনি কথা বলেন বেশি, কাজ করেন কম। 11 নাম্বার দেখেন, ফৌজদারি কার্যবিধির মানে সবশেষেরটা, ফৌজদারি কার্যবিধির 29 গ ধারা অনুসারে নিম্নলিখিত কে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট না? কে বলেন তো? অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কারণ ওই জায়গায় 29 গতে 3 জনের বিশেষ ক্ষমতা দিছে, কিন্তু অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা দেয় নাই। নির্মল দিছে? বুঝছেন? আচ্ছা, এখন আমরা যে ধারাটা পড়বো সেটা হলো জরিমানা অনাদায়ে সাজা প্রদানের ক্ষমতা। জরিমানা অনাদায়ে সাজা প্রদানের ক্ষমতা আগে বুঝেন, তারপরে জরিমানা আদায় বইয়ের এখানে সাত। পড়বো। আগে বুঝতে হবে। আখিনুর, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড দিতে পারে? কত বছর? 5 বছর। কয় বছর বলেন? 7 বছর। 7 বছর পারে, বাট ওটা কোন ক্ষমতা বলে? বিশেষ ক্ষমতা বলে। বাট সাধারণ ক্ষমতা বলে কত? 5 বছর 10 লাখ জরিমানা। আর হ্যাঁ, হ্যাঁ, আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জরিমানা দিতে পারে কত? 10,000। এখন ধরেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট একটা মামলায় বিচার করে, চুরির মামলা 379 ধারা, যারা কোর্টে যান তারা জানেন। আমি ধরে নিচ্ছি আপনারা 379 ধারায় কি আছে জানেন। আমি একটু বোঝাচ্ছি যে দণ্ডবিধির 379 ধারায় চুরির সাজা আছে। ওই জায়গায় বলা আছে যে চুরি করে সে দণ্ডিত হবে, যে কোনো বর্ণনা 3 বছর কারাদণ্ডে বা অর্থদণ্ডে বা উভয়। অর্থাৎ ওখানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি চুরির মামলায় কোনো চোরের সাজা দিতে চায়,
তাহলে সর্বোচ্চ সাজা দিতে পারবে কত? 3 বছর। এবং সর্বোচ্চ অর্থদণ্ড দিতে পারবে কত? 10,000। 10,000 বেশি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে? নাই। তাহলে উনি সাজা দিতে পারে 3 বছর এবং সেই সাথে অর্থদণ্ড কত? 10,000। ধরেন উনি শুধু কারাদণ্ডও দিতে পারে, আবার শুধু অর্থদণ্ডও দিতে পারে, আবার দুইটা একসাথে দিতে পারে। ধরেন চোর রে 3 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করলো। এখন যখন কোনো বিচারক কোনো কারাদণ্ড দেয়, অর্থদণ্ডর সাথে কারাদণ্ড দেয় বা শুধু অর্থদণ্ড দেয়, তখন উনি অনেক সময় ওনার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে উনি বলে দেয় যে যদি এই অর্থদণ্ড ভোগ করতে না চাই তাহলে আরো এতদিন কারাদণ্ড ভোগ করতে হবে। বুঝেন কিনা? যদি শুধু অর্থদণ্ড দেয় তাহলে বলে দিবে যদি এত টাকা না দিতে পারে তাহলে এতদিন কারাদণ্ড সে ভোগ করবে। আর যদি কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দেয় ওখানেও বলে দিতে পারে যে অর্থদণ্ড যদি না দিতে পারে তাহলে সে এতদিন কারাদণ্ড ভোগ করবে। বুঝছেন? এখন ওই অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডটা কতদিন হবে এটা বলে দেওয়া হয়েছে ফৌজদারি কার্যবিধির 33 ধারায় আর দণ্ডবিধির 65 ধারায়। অর্থদণ্ড অনাদায়ে কতদিনের কারাদণ্ড হবে এই কথাটা বলেছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 33 ধারায়, আর দণ্ডবিধির 65 ধারায়। বুঝছেন? অর্থদণ্ড ওয়াটারলে যদি থাকে সেটা অর্থদণ্ডের কারাদণ্ড না হয় সাধারণ দ্রুত ধারণ করেন। তো বিরতির আগে যে কথা বলতেছিলাম যে যখন শুধু অর্থদণ্ড দেওয়া হয় ওই অর্থদণ্ড অনাদায়ে কতদিনের কারাদণ্ড দিতে পারবে, বা যখন কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দেওয়া হয় তখন ওই অর্থদণ্ড অনাদায়ে কতদিন কারাদণ্ড দিতে পারবে এই হিসাবটা বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 33 ধারায়। তো ফৌজদারি কার্যবিধির 33 ধারায় বলেছে যে যখন কোনো কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দেয়া হয় তখনও এটা প্রযোজ্য, আর যখন শুধু অর্থদণ্ড দিছে তখনও 33 ধারা প্রযোজ্য। বাট এখানে একটা জিনিস বলে রাখা দরকার, আগে কথা শুনেন, যে শুধু অর্থদণ্ড দিলে ওই অর্থদণ্ড অনাদায়ে কতদিন কারাদণ্ড হবে এটা ফৌজদারি কার্যবিধির 33 ধারা প্রযোজ্য বটে, বাট ফৌজদারি কার্যবিধির 33 ধারার সাথে এই জায়গায় সাহায্য লাগবে দণ্ডবিধির 67 ধারার। কেমনে? ধরেন একজন ব্যক্তিরে শুধু 10,000 টাকা অর্থদণ্ড দিছে, কোনো কারাদণ্ড সাথে দেয় নাই, তাহলে এই অর্থদণ্ড অনাদায়ে যদি অর্থদণ্ডটা আসামির না থাকে এই অর্থদণ্ড অনাদায়ে কতদিন কারাদণ্ড দিতে পারবে এটার ব্যাখ্যা বলেছে ফৌজদারি কার্যবিধির 33 ধারায়। বাট 33 ধারায় বিস্তারিত বলে নাই যে কতদিন কারাদণ্ড দিতে পারবে, সেটা বলছে দণ্ডবিধির 67 ধারায়। কত ধারায়? 67 ধারায়। দণ্ডবিধির 67 ধারায় বলছে যে 50 টাকা পর্যন্ত হইলে 2 মাস, 100 টাকা পর্যন্ত হইলে 4 মাস, আর 100 টাকার বেশি হইলে 6 মাস। বুঝলেন? যখন কাউকে শুধু অর্থদণ্ড দেওয়া হয় 50 টাকা পর্যন্ত, যদি সে 50 টাকার দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে ম্যাজিস্ট্রেট অনাদায়ে কারাদণ্ড দিতে পারে কতদিন? 2 মাস। যদি 100 টাকা পর্যন্ত হয় 4 মাস, আর 100 টাকার বেশি হইলে 6 মাস। এই কথাগুলো বলা হয়েছে দণ্ডবিধির কত ধারায়? 67 ধারা। তাহলে 33-এর সাথে মিলিয়ে পড়তে হবে দণ্ডবিধির কত ধারা? 67। বুঝছেন? আবার যখন কারাদণ্ডও দিছে অর্থদণ্ডও দিছে, তানভীর সাহেব ফোকাস করেন, যখন কারাদণ্ডও দিছে অর্থদণ্ড দিছে, শুনেন। ধরেন চুরির জন্য কাউরে 379 ধারায় সর্বোচ্চ সাজা দেওয়া যায় 3 বছর, ম্যাজিস্ট্রেট ধরেন 3 বছরই দিছে এবং সেই সাথে চোররে জরিমানা করছে 10,000। এখন এই 10,000 টাকা অনাদায়ে এক্সট্রা আর কত দিনের কারাদণ্ড দিতে পারে? এখন আপনাদের যাদের মনে প্রশ্ন আসে যে 10,000 টাকার অনাদায়ে কারাদণ্ড দেওয়ার কাম কি, 10,000 টাকা দিলেই তো হয়, কারণ আছে। ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে আসামি হচ্ছে গরিব তাহলে সে টাকা না দিয়ে ওই টাকার বদলে কি কারাদণ্ড ভোগ করবে, আর যদি তার টাকা পয়সা থাকে তাহলে মূল কারাদণ্ড ভোগ করবে আর অর্থদণ্ডটা দিয়ে দিবে। বুঝছেন? তাহলে এখন শুধু কারাদণ্ড দিলে কতদিনের, শুধু অর্থদণ্ড দিলে কতদিন কারাদণ্ড হতে পারে এটা আমরা মাত্র পড়ছি। 50 টাকা হইলে 2 মাস, 100 টাকা হইলে 4 মাস, 100 টাকার বেশি হলে কত? 6 মাস। কিন্তু যখন কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিয়েছে তখন হিসাবটা কেমনে হবে এই কথাটা বলেছে 33 ধারায়। ওই ধারায় সর্বোচ্চ যে সাজা দিতে পারতো তার 4/1 ভাগ। তাহলে এটা কেমনে? আমি একটু আগে বললাম যে
3 বছর কারাদণ্ড দিছে, আর জরিমানা কত? 10,000। তাহলে এই 10,000 টাকা অনাদায়ে ম্যাজিস্ট্রেট আর এক্সট্রা কতদিন কারাদণ্ড দিতে পারে? এটা ম্যাজিস্ট্রেট আগে দেখবে যে ওই ধারায় সর্বোচ্চ সাজা দেওয়া যেত কত। সর্বোচ্চ সাজা দেওয়া যেত কত? 3 বছর। তাহলে 3 বছরে ভাগ করবে 4 দিয়ে, তাহলে 3 বছর হলো 36 মাস। 36 দিয়ে 4 দিয়ে ভাগ দিলে 9 মাস। তাহলে ওই 10,000 টাকা অনাদায়ে ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কারাদণ্ড দিতে পারবে কত বছর? 9 মাস। কতদিন? 9 মাস। তাহলে সে 3 বছর তো ভোগ করবেই, আর এর সাথে অর্থদণ্ড অনাদায়ে যোগ হবে কত? 9 মাস। তাহলে সে ভোগ করবে কত? 3 বছর 9 মাস। আর যদি মনে করে যে অর্থদণ্ড 10,000 দিব, তাহলে আর 9 মাস ভোগ করার দরকার নাই, তাহলে খাটবে কত? 3 বছর। এইটুক কি বুঝছেন কিনা? আচ্ছা, এখন আবার বলি, শুনেন, সবাই মনোযোগ দেন, মনোযোগ না দিলে বুঝতে পারবেন না। যদি এরকম হয় যে ডিপজলকে চুরির দায়ে 379 ধারায় ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ সাজা দিতে পারতো 3 বছর, বাট উনি দিছে মাত্র 1 বছর, আর জরিমানা করছে 10,000। ম্যাজিস্ট্রেট দিতে পারতো কত? 3 বছর, বাট উনি দিছে কত? 1 বছর, আর জরিমানা করছে কত? এখন এই 10,000 টাকা অনাদায়ে কত দিনের কারাদণ্ড দিতে পারে? তো আয়শা বলেন, আয়শা না, আয়শা বলেন তো কতদিন দিতে পারে, বলেন তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ, এই জন্যই প্রশ্নটা করা। এই জায়গায় কত বছর কারাদণ্ড অলরেডি দিছে সেটা বিবেচ্য বিষয় না। দেখবে যে ম্যাজিস্ট্রেট এই ধারায় সর্বোচ্চ কারাদণ্ড দিতে পারতো কত? 3 বছর। উনি তো অলরেডি 1 বছর দিছে, ওই 1 বছরের হিসাব আলাদা। ওই 10,000 টাকা অনাদায়ে দেখবে যে সর্বোচ্চ কারাদণ্ড দিতে পারতো কত? 3 বছর। তাহলে 3 বছরে ভাগ করবো কত দিয়ে? 4 দিয়ে। তাহলে হয় কত? 9 মাস। তাহলে এই 10,000 টাকা অনাদায়ে সর্বোচ্চ কারাবাস দিতে পারে কত? 9 মাস। তাহলে 1 বছর তো আছেই, আর 10,000 টাকা না যদি না দেয়, তাহলে খাটবে কত? 9 মাস। বুঝছেন? যে কারাদণ্ড দিছে সেটার 4/1 ভাগ না, ওই ধারায় সর্বোচ্চ যে কারাদণ্ড দিতে পারতো 4/4 ভাগ। এই আখিনুর, লিলি, বুঝছেন? আপনার ফেস দেখলে মনে হয় যে এর চেয়ে জটিল জিনিস আর জীবনে পড়েন নাই, মানে যে কিছুই মাথায় ঢুকতেছে না। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে খুব ইজি বোঝাচ্ছি কিন্তু আমি, যে কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে ওই অর্থদণ্ড অনাদায়ে ম্যাজিস্ট্রেট দেখবে যে ওই ধারায় সর্বোচ্চ কত সাজা দেওয়া যেত। এই সর্বোচ্চ সাজার 4/1 কথা। সিম্পল। 33 ধারা, জি। বুঝছেন? শুধু অর্থদণ্ড দিলে হ্যাঁ, সেটা অবস্থা দণ্ডবিধি 67 ধারা। হ্যাঁ, 50 টাকা পর্যন্ত 2 মাস, 100 টাকা পর্যন্ত 4 মাস, 100 টাকার বেশি হইলে কয় মাস? 6 মাস। এই বুঝছেন? এইটুক যদি না বুঝেন তাহলে আমি নেক্সট স্টেজে যাইতে পারবো না। নেক্সট স্টেজটা আর একটু জটিল। দণ্ডবিধির সাথে যদি মনে করেন যে 100 টাকা বলতে কারাবাসের সাথে 200 টাকা জরিমানা আছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে মূল সব থেকে 4/1 কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে ওই অর্থদণ্ড অনাদায়ে ওই ধারার সাজার 4/1। আর কোনো কারাদণ্ড দেয় নাই, শুধু অর্থদণ্ড দিছে, তাহলে 50 টাকা পর্যন্ত হলে 2 মাস, 100 টাকা পর্যন্ত হলে 4 মাস, 100 টাকার বেশি হলে কয় মাস? 6 মাস। বুঝছেন? মিলন, বুঝছেন? আচ্ছা, এখন এই সবাই, দিনেশ তো আগে পড়ে রয়েছেন, বুঝছেন কিনা? আচ্ছা, এই নির্মল সাহেব, বুঝছেন? আচ্ছা, এখন শুনেন, এখন সবাই একটু ফোকাস করেন, একটু মনোযোগ দেন। ধরেন চুরির সাজা 379 ধারায় সর্বোচ্চ সাজা দেওয়া যায় কত বছর? 3 বছর। এখন একজন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ওই চুরির মামলাটা যদি বিচার করে, কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট? তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তিনি সর্বোচ্চ কত সাজা দিতে পারবে বলেন? কত বছর? 2 বছর। এখন একজন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ধরেন বিচার করে 2 বছর সাজা দিছে, হুম। আর উনি জরিমানা করতে পারে কত? 2,000। 2,000 টাকা জরিমানা করছে। এখন আচ্ছা। এই 2,000 টাকা অনাদায়ে উনি কত দিনের কারাদণ্ড দিতে পারবে বলেন?
2 বছরের 4 মাস 4 মাস সর্বোচ্চ কারাবাস ছিল 3 বছর, বাট এই জায়গা 3 বছর হবে না, দেখবে যে ম্যাজিস্ট্রেট সাজা দিতে পারে কত, 2 বছর। তাহলে এই জায়গা হবে 2 বছরের 4/1 বুঝছেন? তাহলে আমার মনে রাখতে হবে যে কখনো সর্বোচ্চ সাজার 4/1, কখনো ম্যাজিস্ট্রেট যে সাজা দিতে পারে তার 4/1। বুঝেন কিনা? না, এক্স্যাক্টলি। ধরেন আমি যদি এই উদাহরণটা এইভাবে দিতাম যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সাজা দিছে দেন 6 মাস আর জরিমানা করছে 2,000, তাহলে ওই 2,000 টাকা অনাদায়ে কারাদণ্ডটা কোনটা, 3 বছরের 4/1 না উনার যে দণ্ড প্রদানের ক্ষমতা? ওনার দণ্ড প্রদানের ক্ষমতা 2 বছর। যদিও সাজা দেওয়া যায় তো 3 বছর, বাট উনি তো 2 বছরের বেশি পারবে না, তাহলে এই জায়গা হবে 2 বছরের 4/1। বুঝছেন? বুঝছেন? এটাও 33 ধারা। তো আমার 33 ধারার যে মূল কথা সেটা হলো এই যে যে জিনিস পড়াইছে এই জিনিস বই পড়ে আপনি বুঝবেন না, এই জায়গা নাই, আমি পড়াবানি একটু পরে দেখবেন যে প্যাচের উপর প্যাচ। তো যে কথা বললাম সেটা হলো যে ফৌজদারি কার্যবিধির 33 ধারা, এটা শুধু অর্থদণ্ডের ক্ষেত্রেও প্রযোজ্য, আর কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলেও প্রযোজ্য। বাট শুধু অর্থদণ্ড অনাদায়ে কতদিন কারাদণ্ড দিবে এটা বলা আছে, এক্স্যাক্টলি প্রপার ব্যাখ্যা দেওয়া আছে দণ্ডবিধির কত ধারায়, 67 ধারায়। আর কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে কতদিন ওই অর্থদণ্ড অনাদায়ে কতদিন কারাদণ্ড দিবে সেটা ফৌজদারি কার্যবিধির 33 ধারায় বলা আছে। কখনো সর্বোচ্চ সাজার 4/1, কখনো ম্যাজিস্ট্রেট যে সর্বোচ্চ সাজা দিতে পারে তার 4/1। বুঝছেন? এবং এই সেম জিনিস দণ্ডবিধির 65 ধারায়ও বলা হয়েছে। কত ধারায়? 65 ধারায়। তো এখানে একটা স্টার দিয়ে একটা কথা লেখেন, যদিও ওই শীটে লেখা আছে, তারপরে আমি যা বলি একটু লেখেন, বইতেও একটু লেখেন। লেখেন, লেখেন যে ফৌজদারি কার্যবিধির 33 ধারা, ফৌজদারি কার্যবিধির 33 ধারা, ফৌজদারি কার্যবিধির 33 ধারা শুধুমাত্র ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে প্রযোজ্য। ফৌজদারি কার্যবিধির 33 ধারা শুধুমাত্র ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে প্রযোজ্য। অপরদিকে দণ্ডবিধির 65 ধারা শুধুমাত্র ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে প্রযোজ্য। অপরদিকে দণ্ডবিধির 65 ধারা সকল ফৌজদারি আদালতের ক্ষেত্রে প্রযোজ্য। দণ্ডবিধির 65 ধারা সকল ফৌজদারি আদালতের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, তাহলে আপনি আমার মনে রাখতে হবে, যদি বলে যে ফৌজদারি কার্যবিধি 33 ধারা কোন ধরনের আদালতের ক্ষেত্রে প্রযোজ্য, ম্যাজিস্ট্রেট। আর দণ্ডবিধি 65 ধারা সকল ফৌজদারি আদালত, ম্যাজিস্ট্রেট হোক আর দায়রা হোক। আর মূল কথা কিন্তু একই, 33-এও যা 65-তেও তাই। তো এখন এই যে ধরেন এতক্ষণ ধরে 65 33 ধারা আমরা পড়লাম, এখন একটু বইয়ের সাথে মিলাই আসেন। জরিমানা অনাদায়ে সাজা প্রদানে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, ফৌজদারি কার্যবিধি 33 ধারায়। দিনেশ আপনার বইয়ের সাথে মিলবে না, মেলার দরকারও নাই, যা পড়ছি একটু দেখেন। আর এখনো আমি যে পেজ দিছি এই পেজ এখনো পড়ি নাই, আগে এই আইন পাঠটা পড়ি, দেখেন। ফৌজদারি কার্যবিধি 33 ধারায় অর্থদণ্ড অনাদায়ে কারাবাস প্রদানের ক্ষমতা ম্যাজিস্ট্রেটকে প্রদান করা হয়েছে। দণ্ডবিধির 63 থেকে 70 ধারা পর্যন্ত দণ্ডের পরিমাণ, অ্যামাউন্ট অফ ফাইন নিয়ে আলোচনা করা হয়েছে।
যে ক্ষেত্রে কারাবাস অর্থদণ্ড প্রদান করা হয় সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 33 ধারা এবং দণ্ডবিধির 64 ও কত ধারা 65 ধারার সাথে একসাথে অধ্যয়ন করতে হবে। অন্যদিকে যে ক্ষেত্রে শুধু গোল্ডেন অর্থদণ্ড প্রদান করা হয়েছে সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 33 ধারা এবং দণ্ডবিধির 66 ও 67 ধারা একত্রে অধ্যয়ন করতে হবে। অর্থাৎ 33 ধারা শুধু অর্থদণ্ডের ক্ষেত্রেও প্রযোজ্য, 33 ধারা অর্থদণ্ড এবং কারাদণ্ড সেই ক্ষেত্রেও প্রযোজ্য। বাট যদি শুধু অর্থদণ্ড বলি তাহলে 33-এর সাথে পড়তে হবে দণ্ডবিধির 67, আর যদি শুধু কারাদণ্ড প্লাস অর্থদণ্ড বলি তাহলে 33-এর সাথে পড়তে হবে দণ্ডবিধির 65। ওই জায়গা 64 বলছে কেন, আমার দরকার নাই 64, জাস্ট অর্থদণ্ড কারাদণ্ড একসাথে দিলে দণ্ডবিধির 65, আর শুধু অর্থদণ্ড দিলে 33-এর সাথে দণ্ডবিধির কত 67। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি 33 ধারা অনুসারে জরিমানা অনাদায়ে ক্ষেত্রে আইনে অনুমোদিত যে কোনো মেয়াদের কারাবাস ম্যাজিস্ট্রেট আদালত প্রদান করতে পারে, তবে এই ক্ষেত্রে নিম্নলিখিত শর্ত রয়েছে, যথা যে মেয়াদের কারাবাস দিতে ফৌজদারি কার্যবিধি ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দিয়েছে তা অপেক্ষা জরিমানা অনাদায়ে প্রদত্ত কারাবাসের মেয়াদ বেশি হবে না। মানে আপনার ওনার নর্মালি যে ক্ষমতা আছে জরিমানা অনাদায়ে তার চেয়ে বেশি কারাদণ্ড উনি দিতে পারবে না। এখন ধরেন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ দিতেই পারে সাজা 2 বছর, এখন উনি যদি জরিমানা অনাদায়ে কারাদণ্ড হিসাব করে 2.5 বছর তাহলে তো হবে না, বুঝছেন কিনা? হ্যাঁ। তারপরে দেখেন, ম্যাজিস্ট্রেট কর্তৃক নিষ্পত্তিকৃত কোনো মামলায় যে ক্ষেত্রে মূল শাস্তির অংশ হিসেবে কারাবাস আরোপ করা হয়েছে উক্ত ক্ষেত্রে জরিমানা অনাদায়ে প্রদত্ত কারাবাসের মেয়াদ উক্ত মূল অপরাধের জন্য, আন্ডারলাইন করবেন, ম্যাজিস্ট্রেট যে মেয়াদের কারাবাস প্রদানের ক্ষমতা প্রাপ্ত তা অপেক্ষা গোল্ডেন 1/4 বেশি হবে না, মানে 1/4 বেশি হবে না। এখন এই যে যে 1/4 যে ব্যাখ্যাটা, এটা কখনো ওই ধারার সর্বোচ্চ সাজার 1/4 বেশি হবে না, আর কখনো ম্যাজিস্ট্রেট যে দণ্ড দিতে পারে সেটা 1/4 বেশি হবে না। আমি অলরেডি উদাহরণ দিয়ে বিষয়টা ব্যাখ্যা করেছি। তাহলে আমরা পরের পয়েন্টে দেখি, দেখেন 32 ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদানযোগ্য সর্বোচ্চ কারাবাসের সাথে জরিমানা অনাদায়ে প্রদত্ত কারাবাস অতিরিক্ত হিসেবে প্রদত্ত হতে পারে। অর্থাৎ ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ যে কারাবাস দিছে সেটার সাথে জরিমানা অনাদায়ে যে কারাদণ্ড দিছে এই দুইটা একসাথে যোগ হতে পারে। ধরেন সর্বোচ্চ দিছে 3 বছর, আর যদি 10,000 টাকা অনাদায়ে ওই 3 বছরের 4/1, তাহলে মোট হবে কত? 3 বছর 9 মাস। জি। আচ্ছা, আর এই যে 33 ক আর খর মধ্যে পার্থক্য পড়া লাগবে না এবার। দেখেন, তো আমরা সেলফ প্র্যাকটিসে যদি আসি, যে কি হয়েছে দিনেশ কি কয়? আচ্ছা, কারাবাস সহ অর্থদণ্ড দেওয়া হলে উক্ত ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারাবাসের মেয়াদ হতে পারে ম্যাজিস্ট্রেট উক্ত অপরাধের জন্য যে মেয়াদের কারাবাস দিতে পারে তার কত বছরের বেশি হবে না? 4/4 বেশি হবে না। সঞ্চিতা আছেন? আচ্ছা, দেখেন আমি যে পেজটা দিছি ওই পেজটা আপনারা এই যে এখানে যে কোনো এক জায়গায় লাগাবেন, ওই পেজটা পরে পড়তেছি, বাট আপনাদের দিয়ে রাখছি, বই বাসা থেকে ওই আঠা দিয়ে লাগাই আনবেন, বা এখানে আমার আঠা আছে কিনা জানি না। ও, এখন লাগানোর প্রয়োজন নয়, আজকে ওইটা পড়বো না, সো বাসা থেকে লাগাই আনলে হবে। আর এই ওই পেজটা যেন ফেলে দিয়েন না, যে বা অন্য জায়গায় রাখেন না, যদি না লাগান তাহলে এটা আপনার বই থেকে একসময় পড়ে যাবে বা হারাই যাবে, এই জিনিস আর আপনার সাথে থাকবে না। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা পড়বো দেখেন, জাস্টিসেস অফ দ্য পিস, জাস্টিস অফ দ্য পিস দ্বারা 22 থেকে 25। শুনেন, জাস্টিসেস জাস্টিসেস অফ দ্য পিস, এটার যা আবিধানিক আক্ষরিক অর্থ যদি বলি, জাস্টিস মানে তো বিচারক নাকি, আর অফ দ্য পিস, পিস মানে হলো শান্তি, তার মানে কি বোঝা যাচ্ছে যে শান্তির বিচারক। আচ্ছা, নর্মালি জাস্টিস অফ দ্য পিস আসলে বিষয়টা কি? জাস্টিস অফ দ্য পিস মানে হলো যে এমন একজন ব্যক্তি যার সামনে যে কোনো অপরাধ যদি সংগঠিত হয় তাহলে ওনার কাছে কোনো অভিযোগ দায়ের করার প্রয়োজন নাই, উনি স্বপ্রণোদিত হয়েই যে কোনো অ্যাকশন গ্রহণ করতে, যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবেন, তিনিই হলেন জাস্টিস অফ দ্য পিস। বুঝেন কিনা? অর্থাৎ আপনি একজন ব্যক্তি, ধরেন পুলিশের কাছে যদি কোনো
আহ, ইয়া বলে, পুলিশ কিন্তু সব জায়গায় ওনার কাছে গিয়ে অভিযোগ দায়ের করতে হয়, তারপরে উনি কার্যক্রম গ্রহণ করে। বুঝতে পারছেন? সেটা কখন আমরা সামনে পড়বো, আমলযোগ্য আমল অযোগ্য যাই হোক না কেন, কিন্তু জাস্টিস অফ দ্য পিস হলেন যে উনার কাছে, উনার যদি গোচরীভূত হয় যে অমুক জায়গায় এই একটা অপরাধ হচ্ছে, ওনার যদি গোচরীভূত হয় যে মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নেওয়া হচ্ছে, উনি পত্রিকা মারফত জানতে পারলেন, তাহলে উনি মামলা না, সরাসরি ওই বিষয়ে পদক্ষেপই গ্রহণ করতে পারবেন। অর্থাৎ ন্যায় বিচারের জন্য যে কোনো সময় যে কোনো পদক্ষেপ গ্রহণ যিনি করতে পারেন তাকে বলে জাস্টিস অফ দা পিস। তো একটু পড়ি দেখেন, জাস্টিস অফ দা পিস একটি পুরাতন পদ। গোল্ডেন 1726 সালে এই পদ সৃষ্টি করা হয়, মানে আমাদের এই পৃথিবীতে জাস্টিস অফ দা পিস নামক এই পদটার সৃষ্টি করা হয় কত সালে? 1726 সালে। ফৌজদারি কার্যবিধির 22 এবং 25 ধারায় জাস্টিস অফ দা পিস সম্পর্কে বিধান করা হয়েছে। কত কত ধারায়? 22 আর 25। জাস্টিস অফ দা পিস পদটি গোল্ডেন দুইটি উপায় হতে পারে। কয়টি উপায়? দুইটি উপায়। প্রথমটা দেখেন, নিয়োগের মাধ্যমে, ধারা 22, নিয়োগের মাধ্যমে। আর দ্বিতীয়টা দেখেন, পদাধিকার বলে, ধারা 25 এর পাশে লেখেন এক্স অফিসিও, ই এক্স, ই এক্স ও এফ এফ আই সিআইও। জাস্টিস অফ দ্য পিস কয়টি উপায় নিয়োগ হতে পারে? দুইটি উপায়, মানে সরি, দুইটি উপায় হতে পারে। একটা হলো নিয়োগের মাধ্যমে, যেটা হলো কত দ্বারা? 22 ধারা। আর একটা হলো পদাধিকার বলে, যেটা হলো কত দ্বারা? 25 ধারা। আর পদাধিকার বলে শব্দটারে কি বলে? এক্স অফিসিও। বুঝছেন? আমরা হলাম পদাধিকার বলে বাংলাদেশের নাগরিক, মানে বাংলাদেশে জন্মগ্রহণের সাথে সাথে আমরা বাংলাদেশী নাগরিক, কিন্তু যে অন্য দেশ থেকে আসছে তার কিন্তু নাগরিকত্ব নিতে হলে আবেদন করতে হবে, এবং সরকার যদি অনুমতি দেয় তাহলেই নাগরিক হবে। বুঝছেন? তো ঠিক একইভাবে কিছু কিছু আহ, যারা যারা পদাধিকার বলে জাস্টিস অফ দা পিস, তাদেরকে আলাদা জাস্টিস অফ পিস বানানোর দরকার নাই, তারা পদাধিকার বলে জাস্টিস অফ দা পিস। এটা বলেছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 25। আর আর নিয়োগের মাধ্যমে 22। তো আমরা একটু পরে দেখেন, ধারা 22, মফস্বল এলাকার জন্য জাস্টিস অফ দা পিস। সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে, আন্ডারলাইন করবেন, বাংলাদেশের বাসিন্দা এবং কোন বিদেশি রাষ্ট্রের নাগরিক না। বাংলাদেশের বাসিন্দা এবং কোন জায়গার নাগরিক না? বিদেশি রাষ্ট্রের নাগরিক না। এরূপ যে কোনো ব্যক্তিকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত কোন স্থানীয় এলাকার জাস্টিস অফ দা পিস নিযুক্ত করতে পারে। আমাদের দীনেশ সাহেবের বাড়ি কোন জায়গায়? সিঙ্গিপাড়া। দীনেশ, সিঙ্গিপাড়া নাকি শেরেশ্বরের এলাকা? আচ্ছা, ধরেন দিনেশ যদি লাইন ঘাট করে, তাহলে উনারে সিঙ্গিপাড়ার জাস্টিস অফ দা পিস বানাইতে পারে সরকার। কত দাঁড়ায়? 22 দাঁড়ায়। তবে দিনেশকে অবশ্যই হতে হবে বাংলাদেশের বাসিন্দা এবং বিদেশি রাষ্ট্রের নাগরিক না। তো আমাদের এই নিয়োগের মাধ্যমে আজ পর্যন্ত কাউরে জাস্টিস অফ দা পিস বানানো হয় নাই, বাট সরকারের ক্ষমতা আছে কত ধারায়? 22 ধারায়। বুঝছেন? আচ্ছা, আমরা চলে আসি পদাধিকার বলে জাস্টিস অফ দা পিস কত ধারায়? 25 ধারায়। সুপ্রিম কোর্টের গোল দেন প্রত্যেক বিচারক, পদাধিকার বলে গোল দিবেন সমগ্র বাংলাদেশের জাস্টিস অফ দা পিস। সুপ্রিম কোর্টের প্রতিটি বিচারক পদাধিকার বলে কোথাকার জাস্টিস অফ দা পিস? সমগ্র বাংলাদেশের জাস্টিস অফ দা পিস। কি পান না? কোন জায়গা পড়েন? এই যে সুপ্রিম কোর্টের বিচারক, দেখ, সুপ্রিম কোর্টের প্রত্যেক বিচারক পদাধিকার বলে সমগ্র বাংলাদেশের জাস্টিস অফ দা পিস। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো, ধরেন আমাদের বাংলাদেশের সর্বোচ্চ আদালত, আদালত হলো সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের হলো দুইটা বিভাগ, সবার উপরে হলো আপিল বিভাগ, তারপরে হলো কি হাইকোর্ট বিভাগ। এই দুইটা বিভাগকে একত্রে বলে সুপ্রিম কোর্ট। তাহলে সুপ্রিম কোর্টের যত বিচারক আছে, আপিল বিভাগের হোক বা হাইকোর্ট বিভাগের হোক, তারা সারা বাংলাদেশের জাস্টিস অফ দা পিস। অর্থাৎ তারা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো অন্যায় অনিয়ম দুর্নীতি যাই হোক না কেন, তারা পদক্ষেপ গ্রহণ করতে পারে, তাতে ওনার কাছে অভিযোগ করুক বা না করুক। বুঝছেন? ওনারই এখতিয়ার সারা বাংলাদেশ। আচ্ছা, অপরদিকে
দায়রা বিচারকগণ, আন্ডারলাইন করেন, দায়রা বিচারকগণ। এই জায়গা বিচারকগণের নিচে লেখেন জজগণ, জজগণ, দায়রা জজগণ। এই নির্মল সাহেব, আপনার বই নাই? কেন পুরাতন বই নাই? কোন পুরাতন বই? আমি বের করে দিই, দেন। কোন সংস্করণের বই? পঞ্চম? দেন আমি বের করে দিই। কত সংস্করণ এটা? আচ্ছা দেখেন তো, দায়রা বিচারকগণ, দায়রা বিচারকগণ মানে হলো দায়রা জজগণ, সেশন জাজ। গোপালগঞ্জে দায়রা জজ কয়জন? একজন। তাহলে সারা বাংলাদেশে 64 জেলায় দায়রা জজ কয়জন? তাহলে দায়রা জজগণ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানে প্রতিটা জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকে একজন। তাহলে 64 জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কয়জন? 64 জন। আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ শুধুমাত্র থাকে মেট্রোপলিটন এলাকায়। তাহলে যতজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন এলাকায় আছে, পদাধিকার বলে তাদের অধিক্ষেত্রভুক্ত এলাকার জন্য জাস্টিস অফ দা পিস। এই কথাটার অর্থ কি? ধরেন সুপ্রিম কোর্টের বিচারক তো সারা বাংলাদেশে জাস্টিস অফ দা পিস, তিনি গোপালগঞ্জেরও জাস্টিস অফ দা পিস, খুলনা ঢাকা সব জায়গায়। কিন্তু শুধু গোপালগঞ্জের জাস্টিস অফ দা পিস কে কে? আমাদের গোপালগঞ্জে জাস্টিস অফ দা কি পিস কে? দায়রা জজ আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বুঝছেন? তাহলে গোপালগঞ্জের জাস্টিস অফ দা পিস এই মুহূর্তে কয়জন? দুইজন। একটা হলো দায়রা জজ, আর একটা হলো কি? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বুঝতে পারছেন? আর ঢাকা শহরে জাস্টিস অফ দা পিস কারা কারা? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বুঝছেন? তো তাহলে এখানে আপনার মাথায় আসতে পারে যে স্যার তাহলে চিফ মেট্রোপলিটন কি জাস্টিস অফ দা পিস না? না, যেহেতু এই জায়গায় নাই সেহেতু চিফ মেট্রোপলিটন জাস্টিস অফ দা পিস না। যদি বলেন যে স্যার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাস্টিস অফ দা পিস, তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি জাস্টিস অফ দা পিস না? না। তাহলে স্ব স্ব এলাকার জাস্টিস অফ দা পিস হলো দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর হচ্ছে কি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর সারা বাংলাদেশের জাস্টিস অফ দা পিস সুপ্রিম কোর্টের বিচারক। পদাধিকার বলে তাদের অধিক্ষেত্র এলাকার জন্য জাস্টিস অফ দা পিস। তাহলে জাস্টিস অফ দা পিস এই অধ্যায়টা বিবিআই ভাই, এখান থেকে আপনাদের প্রশ্ন আসার খুবই সম্ভাবনা আছে। আমার মনে রাখতে হবে জাস্টিস অফ দা পিস আছে 22 ধারায়, জাস্টিস অফ দা পিস আছে কত ধারায়? 25 ধারায়। আর এই জাস্টিস অফ দা পিস মফস্বল এলাকার জন্য কত ধারায়? 22 ধারায়। আর পদাধিকার বলে কত ধারায়? 25 ধারায়। বুঝছেন? সমগ্র বাংলাদেশে জাস্টিস অফ দা পিস তো সুপ্রিম কোর্টে যারা আছে তারা। তাহলে আমরা জি, হ্যাঁ, অ্যাপিলেট ডিভিশন, হাইকোর্ট ডিভিশন সবাই, সবার। সুপ্রিম কোর্ট মানেই তো বোথ অ্যাপিলেট ডিভিশন এন্ড হাইকোর্ট ডিভিশন। বুঝতে? আচ্ছা, বিগত বছরের প্রশ্ন দেখেন, একবার প্রশ্ন এসেছিল যে নিম্নের কোন ব্যক্তি পদাধিকার বলে জাস্টিস অফ দা পিস? নিম্নের কোন ব্যক্তি পদাধিকার বলে জাস্টিস অফ দা পিস বলেন? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কি আপনার বইতে নাই? আচ্ছা, এই 2 পেজ আমি প্রিন্ট করে দিব, আমার কাছ থেকে নিয়ে যায়, দেখেন। তো শুনেন, আমাদের আজকে পড়া এই পর্যন্তই। আজকে আপনাদের পরীক্ষাটা হবে না, পরীক্ষা আগামী আমাদের আপনাদের শনিবারেও পড়া হবে না। শনিবারে আমি একটু ঢাকা থাকবো। ওই প্রিলিমিনারি পড়া হচ্ছে কবে বার বলে বলেন? রোববার। রোববার বিকাল 5টায়। আর আপনারা যারা যারা আছেন দ্রুত ভর্তি হয়ে যাবেন। ভর্তির কোর্স ফি বা বিস্তারিত আমি সবকিছু বলছি। ভর্তি না হলে কিন্তু পড়ালেখায় জোশ আসবে না। আর পরীক্ষা রেগুলার হবে ইনশাল্লাহ। রোববারে তো এই পর্যন্ত যা যা পড়ছি সবকিছুর উপর পরীক্ষা রোববারে, একেবারে শুরু থেকে এই পর্যন্ত। তো এই আর কি, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আর না হলে আজকে এই পর্যন্তই। শনিবারে ভাইবা স্যার, স্যার আমাদের তো শনিবারে ভাইবা বলছে আইনে তাই। কলেজ। জি, হ্যাঁ বলেন ফারজানা, বলেন। স্যার আমাদের তো আমাদের কলেজে এই 17 তারিখ শনিবার ভাইবার ডেট দিছে, আচ্ছা কিন্তু ঠিক আছে, কোনো ভাইবা ক্লাস, দিয়েন, রোববারে তো পড়া আছে। আর স্যার আপনাদের কোনো ভাইবার উপরে আলাদা ক্লাস, তাই? কোনো হয় ক্লাসও স্যার। করা হবে না? কি প্রশ্ন করবে কোনো ধারণাও আমরা দেয়নি? আমি বলবানি, যেহেতু আপনাদের শনিবার এখনো বুধ বৃহস্পতি শুক্র আছে, বলবানি কখন আসবেন।
হ্যাঁ স্যার, একটু বলেন। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার। কি কেতে কি খায়? আল্লাহ হাফেজ।